মুক্তিযোদ্ধা মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক জনাব সুলাইমান জোয়ারদার সেলুন এমপির সহোদর ইয়াদুল ইসলাম জোয়ারদার টোটন, জেলা আওয়ামী লীগের সংগ্রামী যুগ্ম সাধারণ সম্পাদক, যুব সমাজের অহংকার, চুয়াডাঙ্গা পৌরসভার রূপকার রিয়াজুল ইসলাম জোয়ারদার টোটন এবার আপনাদের সামনে মূল্যবান বক্তব্য রাখবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। অনেকক্ষণ বসে আছেন, আমরা কথা শুনছিলাম, খুব মজার মজার কথা শুনছিলাম। মুক্তিযুদ্ধের মুখ দিয়ে একটা কথা বেরোনো মানে ওটা একটা বাণী। তো আজকের আসন্ন পৌরসভা নির্বাচন উপলক্ষে আজকের এই মত বিনিময় সভার আমার সম্মানিত সভাপতি, আমাদের বীর মুক্তিযোদ্ধা জহুরুল ইসলাম জোয়ারদার, যিনি এই পৌর আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি, উপস্থিত আছেন আমার কমান্ডার নুরুল ইসলাম মালিক, সাবেক কমান্ডার আমার আবু ভাই, আমার পরম শ্রদ্ধাভাজন আরেক বড় ভাই আমার মাবুদ ভাই, সাবেক কমান্ডার আমার শহীদ ভাই আফজাল ভাই, কাশেম ভাই সহ অনেক পরিচিত, সবাই আমার পরিচিত শ্রদ্ধাভাজন জাতির সূর্য সন্তান, তাদের সামনে দাঁড়িয়ে আজকে আমি আমার বক্তৃতা, আমার কথা শুরু করছি। আজকে আপনাদের সেই স্বাধীনতা যুদ্ধকালীন সময় থেকে অল্প অল্প বুদ্ধি হয়েছিল, মানে আফসা আফসা মনেও আছে অনেক কথা, অনেক কিছু। অনেকেই আমাদের বাড়িতে ঘন ঘন যেতেন, অনেকেই আমাদের বাসায় ওঠা বসা ছিল আপনাদের। তো সেখান থেকে পাক আর্মি যেদিন ঢোকে সেদিন এক চেহারা চুয়াডাঙ্গা, যেদিন বেরিয়ে যাচ্ছে মাথা নিচু করে পাক আর্মি জানালার শিক ধরে দাঁড়িয়ে দেখেছিলাম সেই পরাজিত পাকিস্তানি হানাদাররা আপনাদের তাড়াকে, আপনাদের গুটোই দেশ ছাড়তে বাধ্য হয়েছিল সেই হানাদার। সেটাও মাথা নত জানু হয়ে আমার কবরিজোর দিয়ে সব যাচ্ছিল লাইন দিয়ে, সেটাও আমার মানসপটে মাঝে মাঝেই ভেসে ওঠে। তো সেই জন্যই মুক্তিযুদ্ধের চেতনার একজন পরিবারের সদস্য, দুই ভাই মুক্তিযুদ্ধে গেছিল এবং সেই তখন থেকেই 8 বছর বয়স আমার, তখন 8-9 বছর বয়স। তো স্বাধীন বাংলা রেডিও আমাদের বাড়িতে একটা ট্রানজিস্টার ছিল, এটা শুনতাম, খুব ভালো লাগতো, খুবই ভালো লাগতো। গান, দেশাত্মবোধক গান, তারপরে এম.আর. আখতার মুকুলের চরণপত্র, তারপরে এরকম অনেক কবিতা, দেশাত্মবোধক গান, এগুলি হতো, নাটক হতো। সেগুলি যখনই সুযোগ পেতাম বাড়িতে বসে বসে শুনতাম। তো একদিন এরকমই একটি ঘটনা, আমি যখন ওই আমার বাসার মাঝখানে দাদার একটা পুরাতন ঘর ছিল, ওই ঘরে বসে বসে আমি স্বাধীন বাংলা বেতার কেন্দ্র এম.আর. আখতার মুকুলের চরণপত্র শুনছি। সেটা লোম শিহরণ করা, খাড়া হয়ে যাওয়ার কাজ হলো চরণপত্র পড়তো। তো ইন্ডিয়ান টাইমে জানলা খোলা ছিল, একটা পাক আর্মির গাড়ি জিপ আমাদের বাসার মধ্যে ঢুকে পড়েছে, ওই মেন রোডের ওই গেট দিয়ে। আমি তো মানে ভয়তে সাথে সাথে রেডিও অফ করে আমি মার কাছে ছুটে চলে গেছি, হ্যাঁ, যে আর্মিরা আমাদের বাসায় ঢুকেছে। হ্যাঁ, তখন মানে সবাই আমরা সংকুচিত হয়ে গেছি। আমার বড়টা যে আমার নভাই, উনি ওখানে ছিল, ওনারা লেগে ডেকেছে। তো ভাই নভাই গেছে, যে বলেছে যে আমাদের ক্যাম্পে রান্না করা হাড়ি নেই, আপনাদের বাড়ি নাকি অনেক বড় বড় তামার হাড়ি আছে, হাড়ি দিতে হবে, বুঝছেন? আমার বাপে ওই রান্না করতো, সেই দিন 7-8টা বড় বড় তামার হাড়ি ছিল। তো তৎক্ষণাৎ আমার নভাই, মানে টম ভাই, নমিয়া আমাদের, ওনাকে ওই আধা উর্দু আধা বাংলা এইরকম একটা বুঝালো যে আমাদের হাড়ি আছে, ঠিক আছে, কিন্তু এই হাড়িগুলি বিভিন্ন জনের কাছে চলে গেছে, বা আমরা যখন পানি ছেড়ে চলে যাই তখন এই হাড়িগুলো আমাদের খোয়া গেছে। হ্যাঁ, তো
তো এই এই কথা শুনে ওনারা কিছু দাঁড়িয়ে থেকে চিন্তা করে আবার ব্যাক করলেন। তো এইরকম একটা অভিজ্ঞতা, ভয়, শঙ্কা, সেনাবাহিনী আপনার ইউসুফ আলী জলদারের পাদুতলায় যেদিন আপনারা দিয়ে বোমবাস্ট করে পোল উড়িয়ে দিলেন, ইলেকট্রিসিটি পোল উড়িয়ে দিলেন, জানলা খুলে দিয়ে শুয়েছিলাম মার কাছে। তৎক্ষণাৎ আমাদের সেই ঘুম ভেঙে আলোকিত মানে সারা চুয়াডাঙ্গায় মনে হলো আলোকিত হয়ে গেছে, ব্ল্যাকআউট। আর মানে সেই বোমবাস্টটা হওয়ার সময় এত আলোকিত হয়েছে, মানে এরকম একটা দৃশ্য আমাদের কিছু কিছু মনে পড়ে। সেই থেকেই আপনাদের প্রতি আমার একটা জানা আগ্রহ সব সময় কাজ করেছে, এখনো পর্যন্ত কাজ করেছে আপনাদের প্রতি জানা। সম্মান চেষ্টা করি, সম্মান প্রতিনিয়তই দেওয়ার, প্রতিনিয়তই সম্মান যাতে আমি আপনার যাতে ত্রুটি না হয় সেটা দেওয়ার চেষ্টা করি। একটাই কারণ, সেটি হচ্ছে আপনারা জাতির জন্য আজকে ভূখণ্ড দিয়ে দিয়েছেন, এই পতাকা দিয়ে দিয়েছেন। আমি কোনো মেয়র হয়েছি আপনাদের জন্য। একদম যদি পশ্চিম পাকিস্তানে শাসন করতো, আমাদের মতো লোক, আমার ভাইরাকে এমপি হতে পারতো, খালেদা জিয়া মন্ত্রী ও প্রধানমন্ত্রী হতে পারতো না, কোনোদিন হতে পারতো না। আমার ভাই ডিসিএসপি হতে পারতো না। এই চেতনা কাজ করেছে আপনাদের মধ্যে। বঙ্গবন্ধু চিন্তা করেছে, আপনারা সেই কাজটা বঙ্গবন্ধু নির্দেশনা পালন করেছেন, বুক জীবন বাঁধিয়ে রেখে আপনারা রণাঙ্গনে গেছেন, রণাঙ্গন থেকে বীরের বেশে দেশে ফিরেছেন, দেশ জয় করে। বিজয় মিছিল হচ্ছিল চুয়াডাঙ্গা মুক্ত হওয়ার পর। আমার খুব ভালো মনে আছে, আজিজ ভাই সাইদুর রহমান জোদ্দার, উনি রাজাকার ছিলেন, ওনার রাস্তায় বিজয় মিছিল এলএমজি ছিল আজিজ ভাই ধারে। এই এলএমজি দিয়ে নারকেল গাছে ব্রাশ করলো, সেই ডজন ডজন নারকেল পড়ে গেল এর উপরে, বুঝছেন? এটা কিন্তু আমার মনে আসছে। তো এগুলি শিহরণ জাগানোর বিষয়, তো আমরা চেষ্টা করি চুয়াডাঙ্গার মুক্তিযোদ্ধারা ভালো থাকুক। শেখ হাসিনা এতদিন পর যে কাজটা, যে হাতটা আপনাদের জন্য বাড়িয়েছে, তাতে এইটা আপনাদের জন্য একটা বিশাল সাপোর্ট, বিশাল একটা শান্তি মানসিকতায় একটা আপনারা এখন সবাই, আমি মনে করি যে অনেকটাই ভালো আছেন। অনেকে আবার সত্যি কথা বলতে আবার অনেকে কিছু মানুষ আমরা গিয়েও আছি, দারিদ্রতা আমাদের নিয়ে পড়েছে, আমাদের নিচে নামিয়ে গেছে, আমরা অনেকেই আজকে অবস্থা সম্পন্ন নয়, এটাও একটা অন্যতম কারণ। যাই হোক না কেন, শুধু আপনাদের কাছে আজকের যে বিষয়টা নিয়ে দাঁড়িয়েছি সেটি হচ্ছে যে সামনে নির্বাচনটা কেমন হবে, কে নেতা নির্বাচন হবে, কাকে চুয়াডাঙ্গাবাসী নেতা নির্বাচন করবেন, মেয়র নির্বাচন করবেন, সেই তারই ধারাবাহিকতায়, সেই চিন্তায় আমাদের মনে হয়েছে যে আপনারা আমার অভিভাবক, এই দেশের অভিভাবক, আপনাদের সাথে আমাদের বসা দরকার, মত বিনিময় করা দরকার। আর মত বিনিময় করা দরকার এই জন্যই আমি মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী একজন পরিপূর্ণ মানুষ। আমি মুক্তিযুদ্ধের চেতনায়, মুক্তিযুদ্ধের ইতিহাসে, মুক্তিযুদ্ধের সমস্ত কিছুতেই আমি অগ্রাধিকার দিই আপনাদেরকে। আপনারা না থাকলে আজকে আমরা এই জায়গায় আসতে পারতাম না। আমি আমার চেতনার কথা বলি, যদি বলি তাহলে দেখেন, আমার সাথে সার্বক্ষণিক যে দুটো মানুষ থাকে, আলাউদ্দিন হেলা পৌর লীগের সাধারণ সম্পাদক, ও একজন মুক্তিযুদ্ধের কমান্ডারের ভাই, শফিউদ্দিন মোংলা ভাই, আমার শ্রদ্ধাভাজন শফিউদ্দিন মোংলা ভাই, ছোট ভাই আলাউদ্দিন হেলা। শাহান থাকে সিদ্দিক জামান নান্টু, তার ছোট ভাই। আমি জনাব সুলাইমান হক তাদের ছোট ভাই। আমি এই জায়গা থেকেও আমার একটা চেতনা বোধ কাজ করে, যে আমরা যদি
আজকে আপনারা সবাই বয়স হয়ে গেছে, কালকে আমাদেরও বয়স হবে। তা আমরা যদি আমাদের পরবর্তী প্রজন্মকে, আপনারা যেমন আমাদের শিখিয়ে যাচ্ছেন, শিখিয়ে গেছেন, তেমনি আমরা যদি আমাদের পরবর্তী প্রজন্মকে শিখিয়ে যেতে পারি মুক্তিযুদ্ধ কি, মুক্তিযুদ্ধের চেতনা কি, মুক্তিযুদ্ধের ভাবমূর্তি কি, দেশ কেন আজকে এই জায়গায় বাংলাদেশ হলো, এটা এই জায়গায় পূর্ব পাকিস্তান ছিল, আজকে কেন বাংলাদেশ হলো, এই ইতিহাসটা আমাদের জানিয়ে যাওয়া প্রত্যেকটা আমাদের মনে করি আমাদের এটা দায়িত্ব। প্রত্যেকটা মানুষের যেমন দায়িত্ব, এটা আমারও সেরকম একটা দায়িত্ব। সেই জন্যই এই চেতনায় আমি পথ চলি, এই চেতনায় আমি পথ চলি। আজকে চুয়াডাঙ্গা পৌরসভার হাল বিগত সম্বন্ধে অনেকেই বলেছেন। চুয়াডাঙ্গা পৌরসভা আসলেই এই জেলার হেডকোয়ার্টার। এখানে ডিসি, এসপি, এমপি, মন্ত্রী সমস্ত অফিসের হেডকোয়ার্টার এখানে, এখানে বিজেপি, এখানে পুলিশ, সমস্ত কিছুই আজকে এই হেডকোয়ার্টারে। এটা ৭০,০০০ ভোটার, তার মানে ১ লক্ষ ১.৫ লক্ষ লোকের বাস। এটা একটা অনেক ওজন, একটা ওয়েকালা পৌরসভা, এটা ওজন আছে। সেই ওজনটি বইবার যার সক্ষমতা আছে তাকেই দায়িত্ব দিতে হবে পৌরসভা। এই বিষয়টা সবাই মনে রাখতে হবে, কেউ মনে করি না আমরা গা ভাষায়, স্পোর্টে গা ভাষায়। একজন আসলো, বললো আমি হ্যাঁ ঠিক আছে, আমি ট্যাক্স কমিয়ে দেবো, আমি কমিয়ে দেবো, পানির বিল কমিয়ে দেবো, আমি করবো, সে করবো, আমি কি করবো। কেউ একজন এসে বললো যে আমার পিঠে দেখেন দাগ, আমাকে মেরেছে, মেরে ফেলবে, এইসব নানাবিধ কথাবার্তা বলে একটা সিন ক্রিয়েট করে মানুষের মন জয় করে ভোট নিয়ে আজকে সেটা ব্যর্থতায় পর্যবসিত হয়েছে চুয়াডাঙ্গা পৌরসভা। এটা ব্যর্থ পৌরসভায় পর্যবসিত হয়েছে, পরিণত হয়েছে। এটা কেন হলো, কি জন্য হলো? একটা ম্যাচুরিটি লাগে, মানে পরিপক্কতা লাগে, যোগ্যতা, দক্ষতা, শিক্ষা, কর্ম, এটাকে যদি এক জায়গায় করা যায় তাহলে যে মানুষটির এগুলি আছে সেই মানুষটিকেই পৌরসভার দায়িত্বটা তুলে দিতে হবে তার কাছে, যাতে সবাই এই জায়গাটায় এসে সেবা পায়। এখানে প্রাথমিক কাজ কি? প্রাথমিক কাজ এই যে একজন বললেন যে আমি নাগরিক সনদ দিতে যাব, আমি যাওয়া মাত্রই আমি যদি টেবিলে ভিড় না থাকে আমি সেখানে বসবো, তারপরে বাই সিরিয়াল আমাকে দেবে। সেটা 10 মিনিট লাগতে পারে। আজকে এইরকম বিভিন্ন সনদ, সেটা হলো আজকে বর্তমান পৌরসভার যে অবস্থা, সেখানে লোক পাওয়া যায় না, বা মেয়র থাকে না, বা আরেক অফিসার থাকে না। এটা একটা অ্যামালগট প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। এগুলো দায়িত্ব দিতে যায় না। কেন জানেন না? সেটা হচ্ছে যে যদি আমি ওর ঘাম শুকানোর আগে বেতন দিতে পারি, ও কিন্তু কাজ করতে বাধ্য। আপনারা জানেন না, তত্ত্বাবধায়ক সরকারের সময় আমাকে কারাগারে নিল। আমি যখন তখন মেয়র, আমার 3 মাস বয়স, আগস্টে দায়িত্ব নিয়েছি, ডিসেম্বরের 2 তারিখে আমাকে ডিসেম্বরের নভেম্বরের 28 তারিখ 27 তারিখ আমাকে কারাগারে নিয়েছে তত্ত্বাবধায়ক সরকারের সময়। আমি 2 তারিখে হঠাৎ আমার মনে হয়েছে যে বেতন দিতে হবে না, আমার স্টাফদের বেতন দিতে হবে। আমি কারাগারে, আমি কিন্তু আমার সচিবকে ডেকেছি, আমি একজন আমার ব্যবসাদারকে ডেকেছি, আমি আমার ছোট ভাই একজন ব্যবসাদারকে ডেকে আমি তাদেরকে বলেছি, ছোট ভাই তুমি টাকা ধার দাও সচিব সাহেবকে, বেতনের টাকা যা হয় আমি কারাগার থেকে বেরিয়ে তোমার টাকা পরিশোধ করব। দিস ইজ মেন্টালিটি, মানে মানসিকতা। এটা মানসিকতা। আমি কারাগারে আসলাম, আমি বেতন হইল না হইলো আমার দরকার কি? সরকার আমার কারাগারে ঢুকিয়েছে, তো আমার এটা দরকার কি? কিন্তু আমি দায়িত্ববান, আমি মেয়র, আমার দিকে তাকিয়ে আছে 225 জন লোক। তাদের কোন পরিবার নিয়ে চলবে, তাদের আহারের, তাদের বেতনের টাকাটা তো তাদের হাতে পৌঁছাতে হবে না? এটা দায়িত্বশীল একজন মানুষের কাজ। আজকে আমরা চুয়াডাঙ্গা পৌরসভার যে হাল অভিযোগ দেখতে পাচ্ছি, এটা কোন সময় একটা অপরিপক্ক যে অবস্থা সেটাই হয়েছে।
মানুষ, আমি যখন সকালে হেঁটে বেড়াই তখন মানুষজন বলে, ছোট ভাই এখানে লিখেছে পোস্টারে 101 কোটি টাকার বাস্তব উন্নয়ন। তো 101 কোটি টাকা বাস্তব উন্নয়ন যদি হয়, এটাকে 9টা ওয়ার্ডে যদি 9 দিয়ে ভাগ করা যায়, তাহলে এর ভাগে আসে 11 কোটি 2 লক্ষ টাকা। 11 কোটি 20 লক্ষ টাকা, 11 কোটি 20 লক্ষ টাকা ভাগে আসে। এখন আপনার ওয়ার্ডে আপনি হিসাব করেন তো 11 কোটি 20 লক্ষ টাকার কোনো কাজ হয়েছে কিনা? কোনো কাজ হয়নি। 11 কোটি 20 লক্ষ টাকা একটা ওয়ার্ডে পড়ে। তাহলে আরেকটা ভেগ সংবাদ দিয়ে মানুষকে বিভ্রান্ত করে আবারও ভোট নেওয়ার পায় তারা, আবারও ভোট নেওয়ার পায় তারা। এগুলি ভাবতে হবে আপনাদের, এগুলি জানতে হবে আপনাদের। এই বিষয়গুলি থেকে এগুলি থেকে আমাদেরকে বুঝতে হবে। একজন একটা মিথ্যা তথ্য দেবে, সেই তথ্যটা ভালো কি মন্দ এটা আপনাদের অবশ্যই এটা আপনাদের জানতে হবে। আজকে কাউন্সিলররা কোনো সম্মান পায় না, তাদের কথা শোনা হয় না। শুনে করা চ্যাংড়া ছেলেপিলে যে পৌরসভায় বসে থাকে, মাঝে মাঝে খবর আসে যে ওই চ্যাংড়া ছেলেপিলে যে অফিসারের টেবিলে যে দেখি ফাইল দেখি দেখতো কত টাকা কাজ দিয়েছেন, হয়েছেন তা হয়েছেন, চাল টাকা দিলেন, এই চাল আমাদের নামে দেন, বরাদ্দ করেন, হ্যান ত্যান এইসব প্রতি খবরদারি করে। তাহলে কি অফিস চলবে? চলবে না, অফিস চলবে না। কাউন্সিলররা হলো আমার একটা মেয়রের হ্যান্ডস, তাদেরকে কাজে লাগাতে হবে। তার ওয়ার্ডে কোন জায়গায় ময়লা পড়ছে, তার ওয়ার্ডে কোন ড্রেন উপসিয়ে যাচ্ছে, তার ওয়ার্ডে কোন জায়গায় ড্রেনের ঢাকনা নেই, সেটা কাউন্সিলরই আগে বলতে পারবে আমার জানার আগে, তাই না? এই লোকগুলিকে সাইড করে দিয়েছেন, এই লোকগুলিকে সাইড করে দিয়ে নিজের চ্যাংড়া, নিজের হালকা বুদ্ধি এবং হালকা ছেলেপিলে নিয়ে সে এই পৌরসভা বসে আছে। আজকে আমি যখন ছিলাম কাউন্সিলরদের আমি বিদেশে নিয়ে গেছি, গভর্নমেন্ট আমাকে বারবার বিদেশে পাঠায়, প্রায় বছরই আমাকে পাঠায়, কিন্তু আমি দেখলাম আমি গভর্নমেন্ট তো ওদের পাঠাই না, আমি টাকা খরচ করে তাদের মালয়েশিয়ায় নিয়ে গেছি, তাদের আমি সিঙ্গাপুরে নিয়ে গেছি, সকলকে সিঙ্গাপুরে নিয়ে গেছি। কেন? এটা শেখো, দেখো কি অবস্থা পৃথিবী আজকে কোন জায়গায় গেছে। আমরা চৌরাঙ্গায় বসে আছি, আমরা কত পিছনে। কেউ চৌরাঙ্গা নিয়ে চিন্তা করে না, কেউ চৌরাঙ্গা নিয়ে ভাবে না, চৌরাঙ্গাকে এগিয়ে নিতে হবে কেউ ভাবেনি, কোনদিনও ভাবেনি। আমাদের সময় এসেছে কাজ করার। আমরা মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী মানুষ, আমাদেরকে কাজ করতে হবে। আমরা কাজ করলে মুক্তিযুদ্ধের চেতনা বেঁচে থাকবে, চিরজীবী হবে। আমরা কাজ করতে, আমি কি মনে করি জানেন, আপনার তো মুক্তিযোদ্ধা, আর আমি মনে করি আমি মুক্তিযোদ্ধার একজন ভাই অথবা আপনাদের ভাই, অথবা মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী একজন মানুষ। আমি মানুষের কাছে দায়বদ্ধ কেন? যে সোনার বাংলা হবে, বঙ্গবন্ধু আশা করেছিলেন সোনার বাংলা হবে, সোনার মানুষ হবে। এই চেতনা, এই কথাগুলি আমার কানে বাজে। আমি মনে করি মানুষের কাছে আমি দায়বদ্ধ, মানুষের জন্য আমার করতে হবে। মানুষ আমাকে ভোট দিয়েছে, মানুষ আমাকে এই জায়গায় বসিয়েছে, মানুষের জন্য আমার করতেই হবে। আর সেই চেতনা প্রত্যেকেই আমার কাজ করা। কাউন্সিলরদের আমি নিয়ে গেলাম, তাদের ঘুরে নিয়ে আসলাম, তাদের বললাম দেখো ডাস্টবিনটা কোন জায়গায়, ট্রেনটা কোন জায়গায়, আন্ডারগ্রাউন্ডে ট্রেন চলে কিভাবে, আকাশে উপরে ট্রেন চলছে কিভাবে, গাছগুলি কিভাবে কেটে রেখেছে, সে গাছের পাতাগুলি পড়লে কোন জায়গায় যায়, কে ঘটে, সমস্ত এগুলি আমি তাদেরকে দেখিয়ে দিয়ে এসেছিলাম। কিন্তু আমাদের দেশে তো কাজ করা কঠিন। একটা ফাইল যদি স্টার্ট করা যায়, সেই ফাইলের পেছনে যদি আপনি না দৌড়ন, ওই ফাইল কিন্তু ওখানেই দাঁড়িয়ে যাবে, ইঞ্জিন ফেল করবে। তার আবার ফাইলের পেছনে যদি ডিজেল পেট্রোল ভালো করে না দেন, তাহলে কিন্তু ফাইল এগোবে না। দিস ইজ বাংলাদেশ। আপনি মন্ত্রী হন আর যেই হন না কেন, বুঝছেন? সেই জন্য বাংলাদেশে কাজ করা খুব কঠিন। বাংলাদেশে কাজ করা, ডেভেলপমেন্ট করা খুব কঠিন। আপনি চুয়াডাঙ্গায় মানুষ ঠেকাবেন না ঢাকায় গিয়ে বসে থাকবেন? আপনি ফাইলের ভেতর তুলে যাবেন আপনার
সেই জন্য এই লোডটা নেওয়ার মানসিকতার লোক নেই। আমরা যারা নিতে গেছি, আমরা যারা সকালে সন্ধ্যায় ওট বললি চটবো বলে ঢাকায় দৌড়েছি, এই সচিব, এই মিনিস্টার, এ ফাইল ও ফাইল করে আমরা করে দৌড়িয়ে বেড়াইছি, আবার রাত্রে নাইট কোচ ঘুরে আবার চোরানা এসেছি, আবার পৌরসভায় বসেছি, 9টা 5টা অফিস করেছি। এটা একজন যাদের যোগ্যতা আছে, তাদের দক্ষতা আছে, যারা মানুষ সম্বন্ধে চিন্তা করে, নাগরিক সেবা নিয়ে চিন্তা করে, চোরানার উন্নয়ন নিয়ে চিন্তা করে, তারা এই কাজটি করতে সক্ষম হবে। এক কথায় মানসিকতা যার থাকবে সেই কাজটা পারবে। আমি তো দায়বদ্ধ জনগণের কাছে, আমি তো দেশের কাছে দায়বদ্ধ, আমি তো সাধারণ মানুষের কাছে দায়বদ্ধ। আমাকে কাজ করতেই হবে। আমি কাজ করলে তাহলে নাম হবে স্বাধীনতার পক্ষের একজন শক্তিশালী লোক। একজন নেতা ছিল, টোটাল এই কাজগুলি করে গেছে, সে মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস। এই কথাগুলি তো আমাদের কাজ করে, আমাদের ভিতরে কাজ করে, এই কথাগুলি আমাদের ভিতরে কাজ করে। আজকে বিএনপি 33 বছর, যদি বলি বিএনপি জাতীয় পার্টি 33 বছর চোরানার শাসন করেছে। সে আবু সাইদ খান থেকে শুরু করে লাস্ট দুদু মিয়া পর্যন্ত, দুদু ভাই পর্যন্ত লাস্ট শাসন করেছে 33 বছর। এর মাঝখানে জাতীয় পার্টি দু একবার ছিল এরা। তাহলে আওয়ামী লীগ 33 বছর ক্ষমতার বাইরে, 75 সালের পর থেকে 8 সাল পর্যন্ত ক্ষমতার বাইরে। সেলুন ভাই ক্ষমতার বাইরে। আমি শুধু তুলনা করি আপনাদের একটু। বিএনপি 33 বছর আর সেলুন ভাইয়ের 12 বছর। বিএনপি 33 বছর, সেলুন ভাইয়ের 12 বছর। যদি এই 12 বছর দেখেন, চোখ মেলে দেখেন, এই 12 বছরে 33 বছর কেন বিএনপি যদি আরো 66 বছর তাদের হাতে ক্ষমতা দেওয়া যেত, তাও দেশের উন্নয়ন হতো না। কারণ তারা মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করে না। কথা ঠিক বলছি না? মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করে না বিএনপি। আমাদের কথা তো মুখে আনছি না। ওরা দেশের কি হলো না হলো এটা বিষয় না। সেলুন ভাই এমপি হওয়ার পর আমরা কি দেখলাম? আমরা দেখলাম যে আজকে চোরানা আলমডাঙ্গার প্রত্যেকটা ঘরে বিদ্যুৎ পৌঁছেছে। প্রত্যেকটা ঘরে বিদ্যুৎ পৌঁছেছে। 1 2 নম্বর, প্রত্যেকটা গ্রামের রাস্তা, গ্রামের সাথে ইউনিয়নের সাথে উপজেলার সাথে জেলার যোগাযোগ ব্যবস্থা, রাস্তা পাকা হয়েছে। এখন যদি আমি গাড়িতে চড়ি 20-25 মিনিটের মধ্যে কক্সবাজার বাজারে পৌঁছাবো। বিদ্যুৎ গেছে, পুলিশ ক্যাম্প হয়েছে, ব্যাংক হয়েছে, স্কুল হয়েছে, 4 তলা বিল্ডিং কলেজ হয়েছে, প্রাইমারি স্কুল হয়েছে। আজকে চুয়াডাঙ্গায় কত কাজ, সবচেয়ে বড় কাজ করেছে সেটা কি জানেন? সেটি হচ্ছে মানুষের ঘুম নিশ্চিত করেছে জনাব সুলাইমান হক জোয়ারদার সেলু। সেটা হচ্ছে রাজবাহিনী আন্ডারগ্রাউন্ড তাড়িয়ে বিএনপি এদের নিয়ে খেলা করেছে, তাদের কাছ থেকে কামিয়েছে, টুপাইস কমিশন নিয়েছে, তারাকে জিদিয়ে রেখেছে যে ওকে মারলে ও আমার কাছে ছুটে আসবে, ওর বাড়ি লুট হলে, চাঁদাবাজি হলে আমার কাছে ছুটে আসবে, আমি এখান থেকে একটা কমিশন খাবো। কসাই সিরাজ আজকে পেপারে দেখলাম মারা গেছে। কসাই সিরাজ, আমি যখন কারাগারে ছিলাম তত্ত্বাবধায়ক সরকারের সময়, কসাই সিরাজ আমাকে বলছে পেছন থেকে ডাকছে, আমি চিনি না, আমি দেখা করতে আসছি গেটে, জানলায় যেখানে নেট দেওয়া থাকে সেখানে কথা বলছে, পাশে ও কথা বলছে, ও মনে হয় সম্ভব ওর স্ত্রীকে বলছে এবার সব ছেলেন ভাই ভোট দিবি, এবার আওয়ামী লীগ ক্ষমতায় আসছে। আমি কিন্তু চিনি, ও কথাগুলি বলছে জোরে জোরে ওর বউকে, পরে বুঝলাম ওর বউ, আমি ওকেও চিনি না। আমি আমার লোকের সাথে কথা বলে আমি বেরিয়ে যাচ্ছি, আর আমার বেশি বলছে টুটুন ভাই একটু দাঁড়ান কথা বলছে। আমি আপনি কে? বলছে আমি সিরাজ। কোন সিরাজ? বলছে আমবেড়ের সিরাজ। কি হয়েছে ভাই, আমার সাথে আপনার কথা কি? তো বলছে না ভাই একটু কথা আছে। খুব উন্নয় বিনয় করছে। হ্যাঁ, ও তো সিরাজ, আমবেড়ের সিরাজ না, আমাদের চোখেও কষাই সিরাজ। তো ওর সাথে আমি কথা বলতে যাবো না। বলছে না ভাই এবার আমি একটু বসিয়ে দিয়ে দিবি, আমার একটু কষ্টের কথা আছে। কষ্টের কথা কি? বলে কষ্টের কথা, আমি ভাই নাসিম সাহেব সারেন্ডার করতে বললো, আমি সারেন্ডার করে আমাকে জেলখানায় পাঠানো হলো।
জেলখানায় আমি মানবতর জীবনযাপন করছি, সেখানে গাদাগাদি করে আমার কাছে তো আমার ফ্যামিলির লোকের কেউ দেখা করতে দেয় না। আমার পুরাতন জেলখানার কথা বলছে যে আমাকে কেউ দেখা করতে দেয় না, আমাকে কেউ করে না, আমি 5টা পয়সা পাইনি, আমি একটা সিগারেট কিনে খেতে পারিনি, আমি আমার একটা চিড়ে কিনে খেতে পারিনি, সেই পয়সাটুকু আমার নেই। আমি কি অবস্থায় কি করছি? আমি কতবার চিঠি লিখলাম শহীদুল ইসলামের কাছে, যাদের দ্বারা আমি বারবার ব্যবহার হয়েছি। আমি তাদের দ্বারা আর্মস নিয়ে গ্রামে ভোট করিয়ে বেড়াইছি, আর্মস তুলে রাত্রের অন্ধকারে বলে বেড়াইছি সব ধানের শীষে ভোট দিবা, না দিলে ভোট গুলি করে দেবো কাল সকালে এসে। তাদের জন্য পাস করেছি, তাদের ওদিককে খুন করে তাদের বাড়িতে এসে 7-8 দিন 10 দিন 1 মাস করে থাকিছি। আর যখন টেন্ডার হতো ওদের বাড়ি আসতাম, টেন্ডারের যারা এলজি এক্সিএম অন্যান্য ডিপার্টমেন্টের হেড তাদেরকে ডেকে নিয়ে এসে ওরা কোটি কোটি টাকার ভাগ, আমিও কোটি কোটি টাকার কাজ আমি এখন ভাগ বাটোয়ারা করে দিয়ে চলে যেতাম। আর আমি যখন জেলখানায় আমি বারবার চিঠি দিচ্ছি, তারা কেউ আসছে না, তারা কেউ দেখা করলো না। এরকম অকৃতজ্ঞ লোক, ভাই এবার সেলুন ভাই এমপি হবে, এবার সেলুন আওয়ামী লীগ ক্ষমতায় যাবে, আপনি ভাই মেজর ভাইকে বলে আপনি মেয়র হয়েছেন, আপনি মেজর ভাইকে বলে ভাই আমার ক্রস ফায়ারটা ঠেকিয়ে দেন। বলছে ভাই আমার খুব কষ্ট ভাই, আমি জামিন হয়ে গেছি, আমি বেরোতে পারছি না ভয়তে, আমি বেরোতে পারছি না ভয়তে। এই যে লোক তারা বিএনপি এদেরকে পৃষ্ঠপোষকতা করেছে, বিএনপি এদেরকে পৃষ্ঠপোষকতা করেছে। ওরা রাস্তাঘাট করেনি, ওরা বই খাতা দেয়নি, ওরা স্কুল কলেজ করেনি, ওরা আলো দেয়নি। কেন দেয়নি? এটা নিয়ে বারবার পলিটিক্স করবে। ভারতের সুশ্বরী, ইন্ডিয়ার সুশ্বরী, ইন্ডিয়ার ভয়, এইসব দেখিয়ে বারবার এমপি হয়েছে। সেখান থেকে আজকে আওয়ামী লীগ পাওয়ার এলে ইন্ডিয়া হয়ে যাবে, মাথায় সিঁদুর উঠবে, শঙ্খধ্বনি হবে, এইসব নানান কথা বলে মানুষকে মুক্তিযুদ্ধের চেতনাকে একেবারে এই মাটির সাথে তারা সেদিন মিশিয়ে দিয়েছিল। বহু কষ্ট করে জননেত্রী শেখ হাসিনা আপনাদের সহযোগিতায় সেলুন ভাইদের মতো নেতা ছিল বিধায় আওয়ামী লীগ ঘুরে দাঁড়িয়েছে, আবার দাঁড়াতে সক্ষম হয়েছে। আজকে শেখ হাসিনা একটা বাংলা পৃথিবীর বুকে একটা আদর্শ রাষ্ট্র হিসাবে পরিগণিত হয়েছে। সেই শেখ হাসিনা বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা মুক্তিযোদ্ধার চেতনায় বিশ্বাস করে। সেলুন ভাই চুয়াডাঙ্গার উন্নয়ন করেছে, সে মনে করেছে এই চুয়াডাঙ্গার মানুষ আমাকে ভোট দিয়েছে, আমি মানুষের কাছে দায়বদ্ধ, আমি মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করি, আমি মানুষকে ভালোবাসি। আর সেই জন্যই সেলুন ভাই এই চুয়াডাঙ্গার উন্নয়ন করে চলেছে। আমরা তার ভাই হিসাবে বলছি না, আমরা তার অনুসারী। তার যদি একটা জীবনী লেখা হয় 5000 শব্দের, আমি প্রথম সেই 5000 শব্দের প্রত্যেকটি শব্দ আমি একটু গবেষণা করি। উনি পা ফেলেছে কিভাবে, উনি এতদূর এসেছে কিভাবে, আজ জীবনের শেষ ক্ষণে এসে উনি মুখে একটু শান্তি পেয়েছে, 3 বার এমপি হয়েছে। সারা জীবন সেই 60 সাল থেকে আজকে 2008 সাল পর্যন্ত, তার মানে 48 বছর উনি শুধু কষ্ট করে গেছে। 48 বছর মানে অর্ধশতক সাল, 50 বছর উনি শুধু লড়াই সংগ্রাম করে গেছে। তাহলে অত বড় নেতা এই বাংলাদেশে জন্মাবে, অত বড় নেতা চুয়াডাঙ্গায় জন্মাবে না। তার জীবন নিয়ে তো আমাদের গবেষণা করতে হবে, তার লড়াই সংগ্রামের ইতিহাস জানতে হবে, তার লড়াই সংগ্রামের, তার মানুষের সাথে মেশা, দেশের উন্নয়ন করা, মানুষকে হেল্প করা, এগুলি হলো নিতে হবে আমাদেরকে, ওনার কাছ থেকে শিখতে হবে। আমি মনে ধারণ করে এগুলি শেখার চেষ্টা করি, সেটা আমি ইমপ্লিমেন্ট করার চেষ্টা করি। এখন আমি যদি ফুটপাতে ঘুরে বেড়াই, আমার চিন্তা যতই করি না কেন, আমার চিন্তা প্রতিফলিত হবে না যদি আমি একটা চেয়ার না পাই। যদি আমি একটা চেয়ার না পাই, চেয়ার দিছিলেন, করেছিলাম, কাজ করেছিলাম, চুনাকে সাজিয়েছিলাম, সাজাতে যাচ্ছিলাম, মাঝপথে ট্রেনটা লাইনচ্যুত হয়ে গেল। এখন আবার 5 বছর ধরে একটা সেই ট্রেন উদ্ধার করার ট্রেন আসবে, ট্রেনে তুলবে, তেল ভরবে, ইঞ্জিন স্পিড দেবে, ইঞ্জিন স্টার্ট দেবে এবং আস্তে আস্তে করে তার গন্তব্যে পৌঁছাবে। এখনো অনেক সময় লেগে যাবে।
দিস ইজ বাস্তবতা, নিয়মের মধ্যে থাকতে, দিস ইজ বাস্তবতা। আজকে সেই জন্যই বলছি ক্ষতি হয়ে গেছে চুয়াডাঙ্গার, আমার ক্ষতি হয়নি, চুয়াডাঙ্গা পৌরবাসীর ক্ষতি হয়ে গেছে, পৌরসভার এর উন্নয়নের ক্ষতিগ্রস্ত হয়েছে। এই বিষয়গুলি অবশ্যই আপনাদের মাথায় রাখতে হবে, এই বিষয়গুলি মাথায় রাখতে হবে। এই জন্য মাথায় রাখতে হবে আমরা চুয়াডাঙ্গার উন্নতি চাই, আমরা চুয়াডাঙ্গার উন্নতি চাই, আমরা চুয়াডাঙ্গার ভালো চাই। আমার হাত দিয়ে শহীদ মিনার নির্মাণ, আমি শহীদ মিনার নির্মাণ করব, কলেজের জায়গা আমি সেখানে বলে আমি দাঁড়িয়ে থেকে ভালো কাজ করে, ভালো সিমেন্ট দিয়ে, ভালো টাইলস দিয়ে, ফিনিশিং দিয়ে আমি ওখান থেকে নেমে এসেছি। এটা কি আমার চেতনা কাজ করে, শহীদ মিনার আমার চেতনা, আমার ভাষার চেতনা। তো এগুলি তো ভাবতে হবে সবাইকে। সেই জন্য বলছি যে আগামীতে আরো অনেক কাজ আছে, আপনাদের জন্যই অনেক কাজ আছে। বড়বাজার ব্রিজের বাদিকে একটা নিচু জায়গার মধ্যে তৎকালীন সময়ে একটা শহীদদের স্মৃতিসৌধ করে রাখা হয়েছে। আমি সেটা সংস্কার করেছিলাম, লাইট টাইট দিয়ে, ফুল বাগান টাগান লাগিয়ে এটাকে ভালো করে চারিদিকে বাউন্ডারি ওয়াল দিয়ে না ভালো একটা জায়গা করেছিলাম। কিন্তু ওই জায়গায় শহীদদের বেদি বা শহীদ স্মরণ করব, আমরা বিভিন্ন দিবস স্মরণ করবো, ওই জায়গায় যেতে হয়, ওই জায়গায় যে নিচে নামতে হয়, করতে হয়। কিন্তু আর কি তখন চুয়াডাঙ্গায় জায়গা ছিল না? আজকে চুয়াডাঙ্গার জায়গা কম হয়ে গেছে, কিন্তু সেদিন চুয়াডাঙ্গার জায়গা ছিল। যদি মেয়েটা খাটাতো তাহলে একটা ভালো জায়গায় থেকে বড় করে একটা শহীদদের স্মরণে একটা শহীদ মিনার করা যেত, মুক্তিযুদ্ধের স্মৃতিসৌধ একটা করা যেত। কিন্তু সেটা হয়নি, হয়েছে একটা জনতন ভাবে, দায়িত্বহীনতার কারণে। যারা করেছে তাদের ধন্যবাদ জানাই, কিন্তু এটাকে আরো ভালো করা যেত, আরো ভালো জায়গায় নেওয়া যেত, চুয়াডাঙ্গা শহরের মাঝখানে নেওয়া যেত। এই চিন্তাটাও আমার মধ্যে কাজ করে, এই চিন্তাটাও আমার মধ্যে কাজ করে। তো ওই জায়গাটা যদি একটা ভালো করে করা যায়, তাহলে আপনার এই যতদিন পৃথিবী থাকবে ততদিন এই আপনাদের ওই স্মৃতিসৌধ থাকবে, তাই না? আর স্মৃতিসৌধ থাকা মানে আপনাদের স্মৃতি জড়িয়ে থাকবে ওখানে, আপনাদের স্মৃতি জড়িয়ে থাকবে ওখানে। সেই চেতনায় বিশ্বাস করে রিয়াজুল ইসলাম জোয়ারদার করুন, এই চেতনায় বিশ্বাস করি আমি। আরেকটা জিনিস আমার পরিলক্ষিত হচ্ছে আমার চোখে, সেটি হচ্ছে যে আপনি আমার ভাই, আমার মুক্তিযোদ্ধা ভাইরা মারা যাচ্ছেন, যেখানে সেখানে দাঁড়িয়ে, রাস্তার উপরে দাঁড়িয়ে গাড়া বনার হচ্ছে, জানাজা হচ্ছে, বা গাড়াও বনার হচ্ছে, জানাজার কথা বাদ দিই, গাড়া বনার হচ্ছে, রাস্তা ব্লক করে যেখানে সেখানে। সেটা তালতলে মারা গেলে তালতলে রাস্তা উপরে হচ্ছে, বা অন্য কোনো জায়গায় জায়গা নেই, রাস্তার উপরে হচ্ছে, এটা হচ্ছে কথার কথা, হচ্ছে না সবাই রাস্তার উপরে। কিন্তু আমি একটা নির্দিষ্ট জায়গা করতে চাই, পৌরসভায় যারা মুক্তিযোদ্ধা তারা মারা যাবে, ওখানে এসে লাশ রেখে তার সম্মানের সাথে তার গাড়া বনার দিয়ে সেই জায়গাটা একটা টাইলসে আচ্ছাদিত থাকবে, সেখানে গাড়া বনার দেবে, মুক্তিযোদ্ধা ভাইরা এসে দাঁড়াবে, গাড়া বনার দিয়ে সেখান থেকে তার লাশ তার নিজস্ব গোরস্থানে যাবে। এই চিন্তা কেউ করে? আমি টোটন করি, আমি টোটন করি। কেন করি জানেন? ওই যে আগে বললাম চেতনা কাজ করে আমার ব্লাডের সব জায়গায়, প্রতিটি লোমকূপে মুক্তিযুদ্ধের চেতনা কাজ করে, মুক্তিযুদ্ধের চেতনা কাজ করে আমার প্রতিটি লোমকূপে। অনেকে আমাদের নিয়ে চিন্তা করেন, আবার করেন না। চিন্তা করতে হবে। মুক্তিযুদ্ধের সপক্ষে শক্তি কাজ করা মানুষ, যাদের চিন্তা চেতনায় সব জায়গায় মুক্তিযুদ্ধের কথা, স্বাধীনতা সংগ্রামের কথা লেগে আছে, সেই মানুষগুলিকে আপনাদের বেছে বেছে নিয়ে এসে দায়িত্ব দিতে হবে। তবেই না আপনি সম্মানিত হবেন, মাথা উঁচু করে দাঁড়াতে পারবেন সমাজে, সবাই দেশে। এই বিষয়গুলি অবশ্যই আপনাদের ভাবতে হবে। আমি কাজ পাগল মানুষ, আমি কাজকে খুব পছন্দ করি, আমি কাজকে খুব পছন্দ করি, কাজের সাথে থাকতে পছন্দ করি, কাজ দিয়ে ছুটাছুটি করতে পছন্দ করি এবং স্বচ্ছতার সাথে করার চেষ্টা করি। সেজন্যই আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ,
কোনো অবস্থাতেই যেন আপনার আমাদের মধ্যে সঠিক লোকটাকে, আজকে আওয়ামী লীগ নেতৃত্ব দিচ্ছে, আওয়ামী লীগের মধ্যে সঠিক নেতৃত্বকে সে একেবারে মেম্বার থেকে শুরু করে আপনি যদি শুরু করেন, তাহলে আপনার প্রতিটি স্টেয়ারে, প্রতিটি সিঁড়িতে, প্রতিটি ধাপে আপনি যদি আপনার মুক্তিযুদ্ধের চেতনার লোক সেট আপ দিতে পারেন, তাহলে আপনি কিন্তু সফল। আপনি সেদিন 71 সালে সফল হচ্ছেন, আজকে আপনি যখন যাবেন, এই দুনিয়া ছেড়ে চলে যাবেন, তখন আপনি দেখে যাবেন যে সব জায়গায় মুক্তিযুদ্ধের চেতনার লোকজন, মুক্তিযুদ্ধের সপক্ষের লোকজন আজকে আপনাদের সামনে দাঁড়িয়ে আছে। সমাজ নেতৃত্ব দিচ্ছে মুক্তিযুদ্ধের লোক, আপনার যার কোনো রাজাকার কোনো লোক আপনাদের সমাজ নেতৃত্ব দিচ্ছে না, তখন কিন্তু আপনার মন ভরে উঠবে, বুক ভরে উঠবে, আপনার মনেও শান্তি হবে। আজকে তো আমাদের দলের মধ্যেই রাজাকার ঢুকে গিয়েছে। আমরা কোন ঠাসা, আমাদের দলের মধ্যে রাজাকার ঢুকে গেছে। বড় রাজাকার আকবর আলী বিশ্বাস আলম ইউনিয়ন শান্তি কমিটির প্রেসিডেন্ট ছিল, সে তার ছেলে আজকে আওয়ামী লীগে ঢুকেছে, যে উপজেলা চেয়ারম্যান হয়েছে। সেদিন আমি নির্বাচন করেছিলাম উপজেলা চেয়ারম্যান, কোনো বিষয় না, আমি শুধু বিষয় রাজাকারের ছেলে ওই জায়গা থেকে সরাতে হবে, দল থেকে বিতাড়িত করতে হবে। সেদিন আমার একটাই চিন্তা ছিল, আর কোনো চিন্তা ছিল না। আমি লোক লালসা না, ওই রাজাকারের বাচ্চা ওই জায়গা থেকে সরাতে হবে, ওই আমার দল থেকে তাড়াতে হবে। কিন্তু পারলাম না, ফেলিওর হলাম। এই চিন্তা কেউ করেছেন আপনারা? করতে হবে। মুক্তিযুদ্ধের চেতনার মানুষের এগুলি করতে হবে, আপনাদের শেয়ার করতে হবে, আপনাদের ভাবতে হবে। আজকে দল বুঝতে পারছে, দলের মধ্যে অনুপ্রবেশকারীরা ঢুকে দলকে বিভ্রান্ত করছে, দলকে দলকে ভাঙার চেষ্টা করছে, এ হচ্ছে তা হচ্ছে, এগুলি তো বুঝতে হবে। এই বিষয়গুলি অবশ্যই আপনাদের আমলে নিতে হবে, এই বিষয়গুলি অবশ্যই আপনাদের আমলে নিয়ে আপনাদেরকে পথ চলতে হবে। আজকে আপনাদের এই কথাগুলি, এই যে কথাগুলি শেয়ার করলাম, এই কথাগুলি আপনাদের তো বয়স হয়ে গেছে, অনেকে আপনারা এত চিন্তা, এত লোড আপনারা নিতে চান না। কিন্তু যখনই একজন মুক্তিযুদ্ধের সপক্ষের লোক পাবেন, তাকে কিছু কথা, চেতনা বোধ তার মধ্যে যাতে ঢোকে, দু চারটে কথাও যদি বলেন, তবে সেই ছেলেটি 5টা লোকে বললেন 2টো ছেলে অবশ্যই নেবে, তাহলেও কিন্তু কাজ দেবে। এমন অবস্থা হয়েছিল, মুজাহিদের গাড়িতে বাংলাদেশের পতাকা, খালেদা জিয়ার আমলে সমাজ কল্যাণ মন্ত্রী, আজকে নিজামীর গাড়িতে মুক্তিযুদ্ধের পতাকা। কত কষ্ট, রক্ত করে ভিতরে শুধু রক্ত খরণ হয়েছে। আমরা যখন দেখেছি ঢাকা শহরে পথ করে চলে যাচ্ছে, চোরানাতে ঢুকছে মুজাহিদ বাংলাদেশের পতাকা নিয়ে, তখন আমাদের রক্ত খরণ হয়েছে, মানুষ আমাদের মাথা হেট হয়েছে, নিচু হয়েছে, কোথায় আছে আল্লাহ, আমাদের কোথায় পাঠাবে, কি ছিলাম 71 সালে। তার পরবর্তীতে আজকে আমরা 75 সালে বঙ্গবন্ধুকে হারিয়ে আজকে আমরা কোন জায়গায় এসে পৌঁছাইছি, কি অবস্থা, এর কি পরিত্রাণ নেই, এর কি মাপ নেই, আমরা কি অন্যায় করেছি। এইভাবে শুধু মানুষের আল্লাহ তাআলার কাছে বা লিডারদের কাছে আমরা শুধু এই কথাগুলি ব্যক্ত করতাম। যাই হোক না কেন, অনেক কথা হলো, অনেকক্ষণ ধরে আমরা কথা শুনেছি। আমাদের মুক্তিযোদ্ধা, বীর মুক্তিযোদ্ধা ভাইরা, শ্রদ্ধা ভাজন জাতির সূর্য সন্তানরা অনেক কথা বলেছেন। আজকে আপনারা আমাদের ডাকে ও আওয়ামী লীগের ডাকে আপনারা এখানে এসেছেন, এই জন্য আপনাদের কাছে আমি অনেক বেশি কৃতজ্ঞ আপনাদের কাছে, এবং আমি ঋণী আপনাদের কাছে, আমরা ঋণী। এর কে কি মনে করে জানি না, তবে আমি মনে করি যে আমি মুক্তিযোদ্ধাদের কাছে ঋণী। দেশ মাতৃকার জন্য যারা জীবন দিয়ে গেছে, দেশ মাতৃকার জন্য যারা জীবন বাজি রেখে যুদ্ধ করেছে, তাদের কাছে বাঙালি জাতি ঋণী। এই চেতনাবোধটাও অনেকের নেই, বিএনপি জামাতের তো নেই, এবং কিছু মানুষের নেই।
এই জায়গা থেকে শুনে এই জায়গা থেকে আমাদেরকে এই জায়গায় থাকতে হবে, এই চেতনা বোধটা আমাদের ধরে রাখতে হবে। আমরা সবাই এখানে সাংবাদিকরা আছেন, সাংবাদিকরা এই কথাগুলি অবশ্যই আমি যে কথাগুলি বললাম এই কথাগুলি লিখবেন আপনারা, তাহলে মানুষ 10টা মানুষ জানতে পারবে, পেপার পড়বে, দেখবে, তখন এই কথাগুলি আমাদের হবে, সবাই জানতে পারবে। যাই হোক, নির্বাচন একজন দক্ষ, যোগ্য, শিক্ষিত, কর্মপাগল মানুষকে কথা বলবেন। এই একবার পরীক্ষা আমি দিয়েছি, সেই পরীক্ষা কেমন দিয়েছিলাম সেটা নিরূপণ করার দায়িত্ব আপনাদের। বর্তমানে কি অবস্থা সেটাও যদি টালি করে পাবলিক, সেটাও বুঝতে পারবে। আপনার তো টালি করবেন না, আপনার মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী, প্রকৃতিকে ভালোবাসেন, কিন্তু আপনার মহল্লায়, আপনার পরিবার, আপনার মহল্লা, আপনার এলাকা, আত্মীয় স্বজন যে যেখানে আছে না কেন, তাদেরকে অবশ্যই তাদেরকে বলতে হবে, মুখ দিয়ে বলতে হবে। মুখের কথা বললেই তারা কথাটা নেবে। আপনারা মুরব্বী সমাজের এই কথাটা খাবে। সেই জন্য আপনাদের কাছে আমার অনুরোধ, অবশ্যই আপনাদের এই কথাগুলি আপনারা স্বজনদের কাছে বলবেন। এবং আমি আস্তে কথা বলেন, আমি আপনাদের যদি আল্লাহ তাআলা আপনাদের সহযোগিতায় আমাকে ওই জায়গায় নেয়, তো এর পরবর্তীতে আবার আপনাদের নিয়ে বসবো, কি করণীয় সেটা নিয়ে শেয়ার করবো আপনাদের সাথে। আপনাদের ডাকবো, ডেকে আবার শেয়ার করবো আপনাদের সাথে এখন কি করণীয়, আপনারা সাজেশন দেবেন। এই প্রত্যাশা রেখে আবারও আপনাদের প্রতি কৃতজ্ঞতা, সম্মান, শ্রদ্ধা, ভালোবাসা জানিয়ে আমার জন্য প্রাণ ভরে দোয়া করবেন। আমি যেন বেঁচে থাকি, তাই আমি বেঁচে থাকলেই মুক্তিযুদ্ধের চেতনা বেঁচে থাকবে, আমার সহকর্মীরা বেঁচে থাকলে মুক্তিযুদ্ধের চেতনা বেঁচে থাকবে। ওদের জন্য দোয়া করবেন, সবার জন্য দোয়া করবেন। আপনারা অনেক বয়স হয়ে গেছে, যতদিন বেঁচে আছেন আমাদের মনে সাহস আছে, যতদিন বেঁচে থাকবেন, একটা মুক্তিযোদ্ধা বেঁচে থাকবে, ততদিন আমাদের অনেক সাহস। সেই সাহসে স্বাবলম্বী হয়ে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করতে পারি, সেই দোয়া চেয়ে, সহযোগিতা চেয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় মুক্তিযুদ্ধের চেতনা। ধন্যবাদ সবাইকে। সমাপ্তি ঘোষণা করবেন মুক্তিযোদ্ধা চুয়াডাঙ্গা পৌর